জন্মগতভাবে বা জন্মের পরে শিশুদের অর্থোপেডিক সমস্যা নিয়ে কত লক্ষ শিশুরা ভুগে থাকে তার সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নেই। তারপরেও শিশুদের অর্থোপেডিকের মধ্যে পড়ে যায় এই নানা ধরনের রোগ নিয়ে আমরা আলোচনা করব। আরোগ্য নিকেতনের আজকের পর্বে আলোচনার বিষয় আমরা দিয়েছি শিশুদের অর্থোপেডিক সমস্যা ও সমাধান। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য তিনজন শিশু অর্থোপেডিক বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার সারোয়ার ইবনে সালাম, বিভাগীয় প্রধান, পেডিয়াট্রিক অর্থোপেডিক্স, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল। সঙ্গে আরও আছেন ডাক্তার আশফাকুর রহমান, কনসালটেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। আরও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার কাইসুর রাব্বি, কনসালটেন্ট, সিআরপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি শুরুতেই অধ্যাপক সারোয়ার ইবনে সালাম আপনার কাছে জানতে চাই যে অনেক চেষ্টার পর আপনাকে আসলে পাওয়া গেল আমাদের অনুষ্ঠানে, আপনাকে আবার অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আমি জানতে চাই যে এই শিশুদের অর্থোপেডিকের আলোচনাটা এত কম কেন হয় বাংলাদেশে? আমরা বড়দের অর্থোপেডিক নিয়ে যত বেশি আলোচনা করি, আবার এটার চিকিৎসা নিয়ে আমরা চাইলেই যে খুব সহজে আপনাদেরকে পেয়ে যাই বা সারা বাংলাদেশে যে আপনাদেরকে পাওয়া যায়, এটারও তো একটা অপ্রতুলতা আসলে রয়েছে আর কি। তারপরে আমি শিশুদের অর্থোপেডিকের মানে সমস্যার ব্যাপ্তিটা আপনার কাছে একটু জানতে চাই। আমাদের চিকিৎসা বিজ্ঞানের কথা যদি বলি, একটা সময় সার্জারি মেডিসিন দিয়েই বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানের দুইটা প্রধান শাখা শুরু হয়েছিল। গাইনিও শুরুর দিকে ছিল না, ওই 50 দশক বা এমন সময় গাইনি শুরু হলো। এইভাবে যে ভাগগুলো হয়েছে সারা বিশ্বেও নতুনভাবে হয়েছে এবং আমরা আর একটু পিছিয়ে ছিলাম। অর্থোপেডিক্সের কথা যদি বলেন, হাজার হাজার বছর ধরে তো মানুষের হাড়টার ভেঙেছে, চিকিৎসা হয়েছে, চিকিৎসা করেছে কবিরাজরা বা অন্য কেউ। তবে বাংলাদেশে অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট প্রথম শুরু হয় 1963 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আর দ্বিতীয় অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে আমাদের স্বাধীনতার জন্য। স্বাধীনতার পরে তারপরে বিভিন্ন মেডিকেল কলেজে আস্তে আস্তে শুরু হয়। অর্থোপেডিক্সের তো অনেক ভাগ, কেউ শুধু স্পাইন নিয়ে কাজ করে, কেউ জোড়া বা আর্থোস্কোপি, আর্থোপ্লাস্টিগুলো নিয়ে কাজ করে। আমরা কাজ করি সবাই শিশু অর্থোপেডিক্স নিয়ে। তো এই জিনিসগুলো সরকারিভাবে বাংলাদেশে 1912-13 সালে প্রথম কিছু পোস্ট তৈরি হয়। আমাদের যারা অর্থোপেডিক সার্জন ছিলেন তারা তো চিকিৎসা করেছেন, কিন্তু সেই অর্থে অর্থোপেডিক্স বা পিডিয়াট্রিক অর্থোপেডিক্স অংশটা জোরতরভাবে শুরু হয় 2012 সালের পরে, যখন পিডিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটি অব বাংলাদেশ গঠিত হলো। তার মানে অনেক পরের ঘটনা, অনেক পরের ঘটনা। তো 12 সালের থেকে এই 13 বছরের যে অংশটা, এই সেই জন্য একটু মানুষ অতটা বেশি জানে না। কিন্তু এখন তো কাজ হচ্ছে, সারা দেশেই হচ্ছে কম বেশি। আপনার কাছে আসবো ডাক্তার আশফাকুর রহমান, আপনার কাছে জানতে চাই যে শিশুদের অর্থোপেডিক সমস্যার মধ্যে কোন রোগগুলো প্রধানত পড়ে? জন্মগতভাবে শিশুদের অর্থোপেডিক্সটা শুরু হতে পারে একদম জন্মের পর থেকেই। যদি শিশু প্রসবের সময় অথবা শিশু বের করার সময় যদি বিগ বেবি বা বড় শিশু থাকে, তখন থেকে শুরু হতে পারে। যেমন জন্মগত ত্রুটি নিয়ে যেমন জন্মাতে পারে, যেমন তেমনি জন্ম হওয়ার সময় কিছু বোনস বা কিছু হাড্ডি ভেঙে যেতে পারে। যদি কোনো শিশু প্রসবের সময় হাত আগে বের হয়ে যায় বা পা আগে বের হয়ে যায়, তখন তার ক্লাভিকেল বা আমাদের হাতের বাহুর যে হাড্ডি, হিউমেরাস অথবা রেডিয়াস, বিভিন্ন রকমের হাড্ডি ভেঙে যেতে পারে। তখন থেকেই এই বাচ্চাদের চিকিৎসা শুরু করা অবশ্যই প্রয়োজন। এছাড়া কিছু জন্মগত ত্রুটি যেমন বাঁকা পা বা মুগুর পা, যেটাকে আমরা ক্লাব ফুট বলি, সেগুলো নিয়েও বাচ্চা জন্মাতে পারে। অথবা বিভিন্ন রকম জন্মগত ত্রুটি যেমন বেশি আঙ্গুল, কম আঙ্গুল, এরকম নিয়ে জন্মাতে পারে। কিছু কিছু বাচ্চা জন্ম নেয় ইন্ট্রাইউটেরাইন লাইফ, মানে মাতৃগত যখন তার গর্ভধারণ করে, তারপরে ইন্ট্রাইউটেরাইন লাইফে আমরা কিছু আল্ট্রাসোনোগ্রাম করি, তখন আল্ট্রাসোনোগ্রাম অ্যানোমালি দেখি। তখন আমরা দেখতে পারি যে তাদের কোটিদেশের হাড্ডি ঠিকমতো জায়গায় নেই, বাইরে অবস্থান করছে, সেটাকে আমরা ডিডিএইচ বলি। সো ওখান থেকে শুরু হতে পারে। কিছু কিছু জন্মের সময় বাচ্চারা যদি দেরিতে কান্না করে, তখন সেরিব্রাল পলসি বলি আমরা। জন্মগতভাবে মস্তিষ্কে প্রথমত যে অক্সিজেনটা পাওয়া জরুরি হয়ে দাঁড়ায়, সেই অক্সিজেনটা পায় না বলে তার কিছু রোগ, যেমন সেরিব্রাল পলসি, এই কারণে তার কিছু চলার জন্য সমস্যা হয়, বসাতে দেরি হয়, হাঁটতে দেরি হয়। তখন থেকেই শুরু হয় এই সমস্যাগুলো, এবং তখন এই সমস্যাগুলো আগে থেকেই আইডেন্টিফাই করে শুরু থেকেই এই সমস্যাগুলোর প্রতি যত্নবান হওয়া উচিত এবং চিকিৎসা শুরু করা উচিত। ধন্যবাদ। ডাক্তার কাইসুর, আপনার কাছে জানবো যে মনে হচ্ছে আলোচনায় যে
অদক্ষ হাতে প্রসবের কারণে এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে বাড়তে পারে আর কি। কিন্তু যদি আমরা জেনেটিক্যাল কজকে ধরি, আবার প্রসবের ক্ষেত্রে অদক্ষ হাতের কথা বলি, বা পরবর্তীতে কোনো হাত পা ভেঙে যাওয়া, হাড় ভেঙে যাওয়া শিশুদের, মানে কোন সাইডটা আসলে বেশি প্রাধান্য পায় আর কি, এটি যদি বলেন। আমি অ্যাকচুয়ালি টার্মটা অদক্ষ হাত ইউজ করতে আগ্রহী না। এই অদক্ষ হাতই যুগ যুগ ধরে বাচ্চা ডেলিভারি করে এসছে। আমি বলবো যে প্ল্যানিংয়ের অভাব। এই অদক্ষ হাতটাই যেটাকে আমরা বলছি, এটাই যদি ওয়েল প্ল্যান্ড হতো, নর্মাল ডেলিভারিটাই প্ল্যান্ড হবে হচ্ছে গিয়ে হসপিটাল বা হসপিটাল নেয়ার রিলেটেড এনভায়রনমেন্টে, যেখানে কোনো কারণবশত যদি বাচ্চাটা বের হতে সমস্যা হয়, তাহলে যে অল্টারনেট মেথডগুলো আছে সেগুলো যেন ইমপ্লিমেন্ট করা যায়। কিন্তু যিনি বের করছেন বা বাড়িতে যা ডেলিভারি হচ্ছে, ওনার ওই সচেতনতা তো ওনার কাছে তো আসলে নাই। হ্যাঁ, আমরা এই জায়গাটাতে একটু পিছিয়ে আছি। আমরা মিডওয়াইফ তৈরি করতে পারিনি। আমরা মিডওয়াইফ তৈরি করতে পারলে, যারা ট্রেন্ড আপ থাকতো, যারা যদি একটা সামান্য ইপিসিওটমির মতো কেটেই যদি বাচ্চা হওয়ার রাস্তাটাকে বড় করে নর্মাল ডেলিভারি করতে পারতো, তাহলে হয়তোবা এতগুলো জন্মগত বিকলাঙ্গতা নিয়ে আসতো না। হ্যাঁ, জেনেটিক কজ একটা কজ, বাট সেটার রেট কিন্তু অনেক কম। ধন্যবাদ। ডক্টর সালাম, আপনার কাছে জানতে চাই যে মানে যে আলোচনাগুলো আমরা করলাম এর বাইরেও, যেমন হিপ ডিসলোকেশন বা অন্যান্য জন্মগত ত্রুটি, সেগুলোর পরিস্থিতি যদি একটু বলেন, কত বেশি হয় বা এটার সঙ্গে কারণগুলো আসলে কি কি? আমি অন্তত আপনাকে 10টা বিষয় রোগের কথা বলতে পারবো শিশুদের অর্থোপেডিক সম্পর্কিত, যেখানে প্রতি হাজারে 1-2 জন করে বাচ্চা এফেক্টেড হয়। তো যদি 10টা বলি, তাহলে তো প্রতি হাজারে 20 জন বটেই হতে পারে। তাহলে এই যে সংখ্যাটা কিন্তু আসলে কম না। প্রতি হাজারে 20 জন বাচ্চা মানে সারা দেশে কিন্তু হয়তো 50 লাখ বাচ্চা এমন হতে পারে, বা আরও বেশি হতে পারে। সুতরাং একটা কথা খুব চমৎকার করে কাইসুর রাব্বি বলেছে, যেমন যদি প্ল্যান্ড মাদারহুড হয়, বার্থ অ্যাটেন্ডেন্ট বা দায় যদি ট্রেন হয়, টিবিএ একটা টার্মই আছে আমাদের চিকিৎসা ব্যবস্থাতে, যে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, সে হিসাব করবে যে এই বাচ্চাটা নর্মাল ডেলিভারি সম্ভব অথবা একটু অ্যাসিস্টেড ডেলিভারি সম্ভব, সেটা তার পক্ষে সম্ভব। তার পক্ষে সম্ভব না হলে যথাসময়ে সে যথাযোগ্য স্থানে হাসপাতালে বা কোথাও পাঠাবে। কিন্তু সেই বাচ্চাকে জোর করে ডেলিভারি করাতে গিয়েই সেরিব্রাল পলসির মতো রোগ, যেটা সারা বিশ্বের থেকে আমাদের 2 থেকে 5 গুণ বা 2 থেকে 4 গুণ বেশি। শুধু এটাই না, এটা করতে গিয়ে তার জন্মগত হিপ ডিসলোকেশন, যেটার কথা আশফাক বলেছে, যে আমাদের যে হিপ জয়েন্ট বা কোটি দেশের যে জয়েন্ট, সেটা জায়গায় থাকে, সেটা সরে যেতে পারে। এবং এরকম ক্ষেত্রে আরও নানান রকম ভেঙে যাওয়ার কথা আমরা বলি বার্থ ইনজুরি। জন্মের সময় ফিমার বা থাইবোন ভেঙে গেছে, হিউমারাস বা আর্মবোন ভেঙে গেছে। সুতরাং প্রথম বিষয়টা হবে হচ্ছে প্ল্যান্ড ডেলিভারি একটা সিস্টেম থাকতে হবে, ন্যাশনাল। এইটা কোনো হাসপাতালের বিষয় হবে না। সেটা যদি হয়, অনেক কিছু আমরা অ্যাভয়েড করতে পারবো। সবচেয়ে কমন যদি আমরা বলি যেগুলো আসবে, সেরিব্রাল পলসি অবশ্যই শুরুর দিকে থাকবে, ক্লাব ফুট বা বাঁকা পা একটা বেশ কমন জিনিস থাকবে, হিপ ডিসলোকেশন বেশ কমন জিনিস থাকবে। আর কিছু কিছু জন্মগত ত্রুটি, জেনেটিক কারণে হওয়া ত্রুটি, ওগুলো একদম আমরা অ্যাভয়েড করতে পারি না। পিঠের নিচের দিকে একটা টিউমারের মতো হয়, মাইলোমেনিঙ্গোসিলি, লাইপোমেনিঙ্গোসিলি, এই জাতীয় জিনিসগুলো। এর সাথে একটা ছোট্ট ওষুধ খাওয়ার ব্যাপার রয়ে গেছে, শুধু একটু আয়রন ট্যাবলেট খাবে, যেটা গাইনোকোলজিস্ট গেলেই তারা দেয়। এইটাই অনেকে খায় না। এটা খেলে ওই অসুখটা আপনার অর্ধেকের কম আনা সম্ভব। বাকি অর্ধেকটা আমরা ফলিক অ্যাসিডের কথা বলছি। সুতরাং এই জিনিসগুলো এটা হতে হবে প্ল্যান্ড এবং সারা দেশব্যাপী। আমি জানতে চাই যে যেমন আমারই সেরিব্রাল পলসি নিয়ে সবসময় মনে হতো যেটি মানে শিশু নিউরোলজির কোনো একটি সমস্যা আর কি, বা তারাই যেহেতু দেখে অনেক ক্ষেত্রে, আপনাদের কাছে তো অন্য পায়ের সমস্যা বা বাঁকা সমস্যার ক্ষেত্রে আপনাদের কাছে পাঠানো হয়। কিন্তু এটি আজকে যেটি ডক্টর কাইসুর আরও বেশি পরিষ্কার করলেন, যেটি মানে এক খুব ভালোভাবে ডেলিভারির মাধ্যমে এটি আমরা নিজেরাই আসলে প্রতিরোধ করতে পারি। কিন্তু এই সমস্যার সঙ্গে যে আপনার গাইনোকোলজিস্টদের যুক্ত হওয়া বা শিশু নিউরোলজি বা আপনারা যে একসঙ্গে কাজ করছেন, এই কম্বিনেশনটা হয় কিনা? সেরিব্রাল পলসি হচ্ছে মানুষের সেই রোগ যেটাকে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দিয়ে চিকিৎসা করতে হয়। মাল্টিডিসিপ্লিন মানে কারা কারা? এর মধ্যে যদি প্ল্যান মাদারহুড হয়, যে যারা প্রসব করাচ্ছেন বা গাইনোকোলজিস্ট অথবা যাদের আন্ডারে থাকছে, সেখান থেকে যদি শুরু হয়, জন্মের পরই একজন নিওনেটোলজিস্ট বাচ্চাদের দেখেন, উনি দেখেও হিস্ট্রিটা নিয়েও কিছুটা ধারণা করতে পারেন। রোগটা এমন
যে এটা ডায়াগনোসিস করার মতো কোনো টুলস নাই। সিটি স্ক্যান, এমআরআই বা রক্ত পরীক্ষা দিয়ে আমরা সেরিব্রাল পলসি ডায়াগনোস করতে পারি না। এটা আমরা বলি এসেনশিয়ালি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। রোগীর হিস্ট্রি নিতে হবে, রোগীর কিছু জিনিস দেখতে হবে, জন্মের পর আমরা নাও বুঝতে পারি। বটে। তো নিওন্যাটোলজিস্ট, পিডিয়াট্রিক নিউরোলজিস্ট, আমরা যারা অর্থোপেডিক সার্জারি করি, আমরা সার্জারিগুলো করি হচ্ছে অ্যারাউন্ড দ্য এজ অফ 7 বছরের আশেপাশে। আমরা আরেকটু পরে আসি আসলে এগুলোর জন্য যে সার্জারি। পিডিয়াট্রিক নিউরোসার্জনরা এটা নিয়ে কাজ করে, ফিজিওথেরাপিস্ট, ফিজিয়াট্রিস্ট, মানে নানান সেক্টর নিয়ে কাজ করে। কিন্তু সত্যি কথা, শুধু সেরিব্রাল পলসি সেন্টার বলতে তেমন সেন্টার বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও ডেভেলপ করেনি। বড় বড় হাসপাতালগুলোতে আমরা নিটোর বা পঙ্গু হাসপাতাল নামে যেটা পরিচিত, সেইখানে আমরা অন্য ডিপার্টমেন্টের সাথে মিলে কিছু করি, যেমন ফিজিয়াট্রি যে ডিপার্টমেন্ট বা ফিজিক্যাল মেডিসিন করি, ঢাকা মেডিকেলে এই কাজটা হয়। আমরা যারা যেখানে প্র্যাকটিস করি সেখানে অন্যদের সাথে করি, কিন্তু খুব অর্গানাইজড ওয়েতে সেরিব্রাল পলসি ম্যানেজ করার সেন্টার বাংলাদেশে একটিও নাই। ধন্যবাদ। ডাক্তার আশফাক, আপনার কাছে জানবো যে এই যে সার্জারি 7 বছরের সময় বা আশেপাশে আপনারা শুরু করছেন, বা প্রাথমিকভাবেই ধরতে না পারা, সব সেন্টারে তো আসলে নিউরোলজিস্ট নাই, বা এটা আমরা শুনিও না কখনো, সেক্ষেত্রে লেট প্রেজেন্টেশন কত বেশি আপনাদের হয়, বা কত দেরিতে আপনারা এই রোগীগুলোকে আপনাদের হাতে পান, বা সে অবস্থায় আপনাদের করণীয় কতটুকু থাকে হাতে? এই সিপি পেশেন্ট বা সেরিব্রাল পলসি জনিত কারণে বাচ্চাদের যেসব সমস্যাগুলো দেখা দিচ্ছে, এগুলো একটু লেট প্রেজেন্টেশনে আমাদের কাছে আসে কিছু জ্ঞানের অভাবের জন্য। আমরা আছি আপনাদের সবার পাশে, যেসব এসব বাচ্চাদের পাশে সবসময় থাকছি, এবং স্যারসহ আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা সেমিনার করে আসছি এই সেরিব্রাল পলসি বাচ্চাদের চিকিৎসা সম্ভব, এবং যাদের যেসব কারণে তারা হাঁটতে পারে না, বা বসতে দেরি হচ্ছে, বা দাঁড়াতে দেরি হচ্ছে, বা বাঁকা পায়ে হাঁটছে, এসব চিকিৎসাও সম্ভব, সেগুলো আমরা ছড়িয়ে দিচ্ছি সারা বাংলাদেশে গ্র্যাজুয়ালি। তো আর এইসব চিকিৎসাগুলো লেট প্রেজেন্টেশন আমাদের কাছে 20-22 বছর পর্যন্তও চলে আসে, যদিও আমরা পেডিয়াট্রিক অর্থোপেডিক্স গ্রুপে 18 বছর পর্যন্ত ধরে থাকি, কিন্তু পরিমিত জ্ঞানের অভাবে বা সবাই এই পেডিয়াট্রিক অর্থোপেডিক্স সম্বন্ধে জানে না, এবং একসময় প্রচলিত ছিল যে সেরিব্রাল পলসি বাচ্চারা কখনো ভালোভাবে হাঁটতে বা বসতে পারবে না। এই প্রচলিত ভ্রান্ত ধারণা থেকে ওরা চিকিৎসা নিতে পারে না বা কবিরাজের কাছে যাচ্ছিল। কিন্তু এখন থেকে আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় আমরা গিয়ে বিভিন্ন সেমিনার মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে এবং ফ্রি অপারেশনের মাধ্যমে এদেরকে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করতে। কিন্তু মানে কোনো চিকিৎসকের কাছেই যাওয়ার হয়তো সুযোগ হলো না, বাড়িতেই ডেলিভারি হওয়ার পরে বাসাতেই থাকলো, অন্তত প্রাথমিক কোন লক্ষণগুলো দেখলে আপনাদের কাছে আসতে হবে, এটা অন্তত নিশ্চিত হতে পারে একজন রোগী? প্রথম লুকে যদি আমরা দেখি যে বাচ্চাটার পা বাঁকা, সেক্ষেত্রে ক্লাফুট দিয়ে শুরু হলো, বাঁকা পা, ওতে করে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। বাঁকা পা আমরা বিভিন্ন প্লাস্টার, 4-5টা প্লাস্টারের মাধ্যমে, এবং যেই কারণে পাটা বাঁকা হয়েছে, যে রগটার কারণে বাঁকা হয়েছে, সেটা আমরা টেনোটমি করে দিই যদি প্রয়োজন পড়ে, অথবা শুরু থেকে যদি আসে বাচ্চাগুলি, তাহলে আমরা সিরিয়াল প্লাস্টারের মাধ্যমে, পনসেটি টেকনিক বলি, ওর মাধ্যমে পা সোজা করা সম্ভব যদি পাকা পায়ের দিকে আসি। এরপর আসেন পায়ের হাড় বাঁকা, সেটা ওয়েট অ্যান্ড অবজার্ভ করে দেখা যায়, কিছু ব্লাড পরীক্ষার মাধ্যমে ক্যালসিয়াম বা ভিটামিন ডির অভাবজনিত কারণে যদি বাঁকা হয়ে থাকে, তাহলে সেটা আইডেন্টিফাই করে সেটা চিকিৎসা করলেও কোনো রকম অপারেশন ছাড়াই বাচ্চাগুলি বড় হতে হতে সোজা হয়ে যায় বা ঠিক হয়ে যায়। সেরিব্রাল পলসির মতো কোনো কারণ যদি থাকে, তাহলে বাচ্চাদের শুরু থেকেই লালা ঝরতে থাকবে, ঘাড় কাত করে রাখবে, যে সময়টাতে বাচ্চাদের ঘাড় শক্ত করার কথা সেই সময়টাতে শক্ত করতে পারবে না, যে সময়টাতে বাচ্চাদের বসার কথা সেই সময়টা অতিক্রান্ত হয়ে যাবে, বসতে পারবে না, এবং ঠিক 7 থেকে 9 বছরের মধ্যে যে বাচ্চা দাঁড়াবে বা হাঁটার জন্য চেষ্টা করবে, একটা স্টেপ দিবে, সেই স্টেপটা দিতে পারে না। তখনই বাচ্চার বাবা মারা তখনই বুঝতে পারে যে বাচ্চার কোনো একটা সমস্যা হচ্ছে। তো যারা বেশি কনসাস থাকে, তাহলে তারা আগে থেকে চলে আসে যে বাচ্চা লালা ঝরছে, ঘাড় সোজা করছে পারে, তখনই আমাদের সাথে যোগাযোগ করে। ধন্যবাদ। ডাক্তার কায়েসুর, আপনি চাইলে এর মধ্যে কিছু যোগ করতে পারেন। নাম্বার 1 হচ্ছে, আপনি জিজ্ঞেস করছিলেন যে আর্লি ডায়াগনোসিস করা সম্ভব কিনা। যদি হসপিটাল এনভায়রনমেন্টে হয়, আমরা কিন্তু পেডিয়াট্রিশিয়ানদেরকে গাইনোকোলজিস্টদের সাথে ইন্টিগ্রেট করতে পেরেছি, আমরা যেটাকে বলি আবগার স্কোর করা। যখনই কোনো বাচ্চা হসপিটাল এনভায়রনমেন্টে জন্মালো, একজন পেডিয়াট্রিশিয়ান ফার্স্টে দেখে আবগার স্কোর করে বলে দিল যে না, বাচ্চা রেসপিরেটরি অ্যান্ড অল আদার থিংসে ভালো আছে কিনা। আমার মনে হয় আমাদের এখন কাজ করা দরকার যে অর্থোপেডিশিয়ানদেরকেও এই সাথে ইনক্লুড করা যায় কিনা। তাহলে এই যে কনজেনিটাল ডিফর্মিটি বা জন্মগত ত্রুটির যে ব্যাপারটা, এটা কিন্তু একদম ইনিশিয়ালি ধরা সম্ভব, খুব সহজে ডিডিএইচ ডায়াগনোসিস করা সম্ভব। তার মানে আপনি বলছেন যে নিউনোটোলজিস্ট অনেক ক্ষেত্রে এটি উপেক্ষিত থেকেও যায় আর কি, অনেক ক্ষেত্রে, তাই কিনা? রাইট। সো
কতটা সহজ হয়ে যায় যদি আমি একদম জন্মের পরপরই যদি ডায়াগনোসিস করে ফেলতে পারি যে না বাচ্চাটার ডিডিএইচ আছে, শুধুমাত্র ডবল ডায়াপার পরালে বা পা দুই দিকে নিয়ে ক্যাঙ্গারু কেয়ার যেটা আমরা বলি সেটা যদি করা হয়, বা নর্মাল কিছু মেজার নিয়ে, যেমন পাবলিক হার্নেস অনলি কস্ট 900 টাকা, ঠিক আছে, এই সামান্য কিছু মেজার নিয়ে কিন্তু ডিডিএইচটা ইনিশিয়ালি ট্রিটমেন্ট করা সম্ভব। সংখ্যাই বা আসলে কত, যে আপনি যে বলছেন যে নিউনেটোলজিস্টকে যত সহজে হয়তো এখন না, আমি কিন্তু বলেছি অর্থোপেডিশিয়ানদেরকে, ইটস নট নেসেসারি যে একেবারে পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন লাগবে, ওনারা থাকলে অন্তত এটা ধরতে পারবে এন্ড মুভ। দ্যাট মিন্স হচ্ছে আমরা বলি আমাদের অর্থোপেডিক্সে এক্সামিনেশনটা হয় হচ্ছে গিয়ে দেখা, ফিল করা এবং মুভমেন্ট করা। একজন জেনারেল অর্থোপড যদি পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন না পাওয়া যায়, সেও কিন্তু ইনিশিয়াল ডায়াগনোসিসটা করে দিতে পারবে। তাহলে করে দিতে পারলে কি সুবিধা হলো, তাহলে আর্লি ডায়াগনোসিসে ম্যানেজমেন্টটা অনেক স্মুথ হবে এবং নট নেসেসারিলি যে সবসময় অপারেশন প্রয়োজন হবে। অ্যান্ড রিগার্ডিং দ্যাট সেরিব্রাল পলসি, আমি বলি যে 4টা মাইলস্টোন। একটা বেবি যদি নর্মালি জন্মগ্রহণ করে, যার বার্থ হিস্ট্রি পজিটিভ না মিনস কোনো অবস্ট্রাকশনের হিস্ট্রি নেই, বাচ্চা দেরিতে কান্না করেনি, হ্যাঁ, মায়ের হেলথ ভালো ছিল, গুড এনভায়রনমেন্টে ডেলিভারি হয়েছে, ডেলিভারির পরে কোনো প্রবলেম হয়নি, লাইক কনভালশন, জন্ডিস, দ্যাট মিনস খিঁচুনি, জন্ডিস, আইসিইউতে রাখতে হয়নি, কোনো অক্সিজেন দিতে হয়নি, এই সামান্য কোনো কিছু যদি না থাকে, তাহলে উই ক্যান ইজিলি এক্সপেক্ট যে একটা বেবি 3 থেকে 5 মাসের মধ্যে ঘাড় শক্ত হবে, 6 থেকে 8 মাসের মধ্যে বসতে শিখবে, 9 থেকে 12 মাসের মধ্যে দাঁড়াতে শিখবে, 12 থেকে 18 মাসের মধ্যে কোনো কিছু ধরা সহ বা ধরা ছাড়া সে হাঁটতে পারবে। এগুলোকে আমরা বলি মোটর ডেভেলপমেন্ট মাইলস্টোন। সো যে বেবিটা নর্মাল ডেলিভারি হয়েছে উইদাউট এনি ইভেন্ট, হোপফুলি সেই বেবি এই সবগুলো মাইলস্টোন টাইমলি অ্যাচিভ করতে পারবে। কোনো কারণবশত বাচ্চার বয়স 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে, বাট এখনও ঘাড় শক্ত হচ্ছে না, দ্যাটস দ্য ফার্স্ট ক্লু যে এই বেবিটা তার বার্থ হিস্ট্রি যদি পজিটিভ থাকে, তাহলে হয়তোবা এই বেবিটা ক্যান্ডিডেট ফর ডায়াগনোসিং এ কেস অফ সেরিব্রাল পলসি। সো আমরা অতটা আর্লি ডায়াগনোসিস করতে পারবো। বাট ওই যে বললাম, ব্রেনের ডেভেলপমেন্ট কিন্তু 80% ডেভেলপমেন্ট আপ টু 3 ইয়ার্স চলে, রেস্ট 20% হবে। লেটে আসলে আর তো তাকে সমাধান দেয়া যাচ্ছে না। না, সমাধান কি, আর্লি ডায়াগনোসিস উইল ইজ দ্য ম্যানেজমেন্ট। হ্যাঁ, সেরিব্রাল পলসি ইজ নট ট্রিটেবল, ইটস ম্যানেজেবল। ওয়ান্স ব্রেন ড্যামেজ বা ব্রেনের যতটুকু ক্ষতি হয়ে গেল, ইটস নট গোয়িং টু রিভার্স। সেটা আপনি মানে এর পরে ফার্দার যেন খারাপ না হয় আর কি, আমরা ম্যানেজ করে রাখতে পারবো। কিন্তু আমরা যতটা খারাপ এক্সপেক্ট করছিলাম, আমরা অতটা খারাপ চাই না। জিজ্ঞেস করছিলাম না যে কতটা লেটে আসে। আমার কারেন্ট সেরিব্রাল পলসির সবচেয়ে এজ পেশেন্ট খুব সম্ভবত 28 ইয়ার্স। বাবা, ঠিক আছে। কিন্তু অনেক ক্ষেত্রে তো সেরিব্রাল পলসি তো চেহারা দেখে অনেকটা অনুমান করা যায়। সেরিব্রাল পলসির বিভিন্ন টাইপ আছে। হ্যাঁ, এই আপনি যেটা চেহারা দেখে, দ্যাট ইজ গ্লোবাল, যেটা ইজ ভেরি লেস অ্যামাউন্টে। হ্যাঁ, এমন না যে সবকটা বেবিরই ব্রেনের একটা হিউজ অংশ অক্সিজেনের অভাবে নষ্ট হয়ে গেছে, দেন ড্রোলিং হচ্ছে, একেবারেই কোনো কিছু করতে পারছে না। হ্যাঁ, দোজ আর অবভিয়াস কেসেস, বাট সেটার অ্যামাউন্ট যে অনেক বেশি তা না। কিন্তু আমি আসবো একটা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি আবারও। থ্যাংক ইউ। ডক্টর সালাম, আপনার কাছে জানবো যে আমরা সংক্রমণের কথা তো এমনি শুনে থাকি, যে বাংলাদেশে যে প্রবণতা আছে যে আমরা খুব ভালোবেসে যত্ন করতে গিয়ে রোগীর কাছে গিয়ে অনেক ক্ষতি করে আসলে আসি, কিন্তু আমরা টের পাই না, দায় আপনাদেরকে আসলে নিতে হয়। কিন্তু অর্থোপেডিকের ক্ষেত্রে, সমস্যার ক্ষেত্রে শিশুদের এই ধরনের ইনফেকশন, এটার ধরন ধারণটা আসলে কীরকম, বা এটি শিশুকে কত বেশি ক্ষতিগ্রস্ত করে? সেপটিক আর্থ্রাইটিস নামে একটা মারাত্মক রোগ আমি বলবো, সেটা আমরা ফেস করি। সবচেয়ে বেশি হয় হচ্ছে একেবারেই নতুন শিশু বাচ্চাদের জন্মের পর। এবং সেপটিক আর্থ্রাইটিস অফ হিপ খুব কমন জিনিস, নি বা অন্যান্য শোল্ডার জয়েন্ট এগুলোতেও হয়। যেই বাচ্চারা এনআইসিইউতে থাকে, ছোট বাচ্চা, কম ওজন, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অনেক মায়ের কিছু রোগ ছিল, নানান বিষয়, তাদের মধ্যে সবচেয়ে বেশি দেখি সেপটিক আর্থ্রাইটিস হলে সেই জোড়ার মানে জোড়াটাই সারা জীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে।
সেই হাড়ের সেই অংশের গ্রোথ লম্বা হওয়াটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে, এবং এই জোড়াটাকে অনেক ক্ষেত্রেই আর স্বাভাবিক ভাবে আনা যাবে না এমন হতে পারে। সুতরাং এই যেই বাচ্চাদের জন্মের সময়, জন্মের আগে কিছু সমস্যা ছিল, মায়ের কিছু অসুখ ছিল, জন্মের সময় ডেলিভারির সময় সিজার হোক বা নর্মাল ডেলিভারির সমস্যা হয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষ কেয়ার নেওয়া খুব দরকার। এটা যেমন চিকিৎসকের বুদ্ধি থেকে আসবে এবং সাধারণ মানুষের মধ্যেও আমাদের ধারণা থাকা উচিত এই বাচ্চার জন্মগত এই সমস্যাগুলো ছিল, তাকে আমরা একটু বিশেষভাবে শিশু বিশেষজ্ঞের কাছে অন্তত নেই, উনি বুঝবেন, অথবা নিওনেটোলজিস্ট যাদের বলি তাদের কাছে নেই, তারা হয়তো তারপরে নিউরোসার্জন না অর্থোপেডিক সার্জনের কাছে প্রয়োজনে পাঠাবেন, সেটা ওনারা ঠিক করবেন। এটা যদি একটা অংশ দিই, যে বাচ্চা হাঁটতে শিখেছে, যে বাচ্চা স্কুলে যাওয়া শুরু করেছে, সেও তো ছোট, তাদেরও যদি হাড়ের ইনফেকশন বা অস্টিওমাইলাইটিস হয়, সেপটিক আর্থ্রাইটিস বা জয়েন্টের ইনফেকশন হয়, দ্রুত চিকিৎসা না করলে ওই জাতীয় সমস্যা, এইমাত্র যেটা বললাম যে জোড়াটা নষ্ট হয়ে যেতে পারে, গ্রোথ অ্যাবনর্মাল হতে পারে, আঁকা বাঁকা পা হয়ে যেতে পারে। সুতরাং শিশুদের যে কোনো চিকিৎসায় অন্তত একজন শিশু রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, উনি ঠিক করবেন যে পরবর্তীতে কী কাজ। এটা যেন আমরা সবাই মনে রাখি। ডাক্তার আশফাক, আপনার কাছে জানতে চাই যে আমরা তো এখন জেনেটিক্যাল অনেক রোগও মায়ের পেটে থাকতেই শনাক্ত করার চেষ্টা করছি, বা এটা অনেক অ্যাডভান্স হয়েছে, কিন্তু শিশুদের অর্থোপেডিক সমস্যার কত অংশ বা কতটা অন্তত এই শেষের দিকের যে আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো আসলে করি সন্তান গর্ভে থাকা অবস্থায়, এখান থেকে কতটা আসলে রোধ করা যায় বা আদৌ যায় কি যায় না? ইন্টারইউটেরাইন লাইফে মানে গর্ভধারণ অবস্থাতে আল্ট্রাসোনোগ্রাম যে অ্যানোমালি স্ক্যান যেটা বলি, সেটা বাংলাদেশে আসলে খুবই কম হচ্ছে, খুবই কম। যারা জানে তারা আবার করে, যারা জানছে তারা করছে, এবং কিছু কিছু অ্যানোমালিতে তারা প্রাথমিকভাবে শিশুর কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখতে পাচ্ছে। সেক্ষেত্রে শিশুদের অ্যানোমালি স্ক্যানে যেটা বলেছিলাম এর আগেই, যে বাঁকা পাটা দেখতে পাচ্ছে, শনাক্ত করতে পারছে, অথবা যে কটিদেশটা বিচ্ছিন্ন অবস্থাতে আছে, কোনো আঙ্গুল না থাকলেও কি বোঝা যায়? কোনো আঙ্গুল যদি না থাকে সেক্ষেত্রেও ওরা বুঝতে পারছে, যে আমরা সিনডেক্টালি বলি, অথবা জোড়া আঙ্গুল বা বেশি আঙ্গুল পলিডেক্টালি বলি, সেগুলো স্ক্যান করে জানা যাচ্ছে। কিন্তু সেটার পার্সেন্টেজ আসলে বাংলাদেশে খুব কম। আর যদি জেনেও থাকে, সেক্ষেত্রে এখন তারা পেডিয়াট্রিক অর্থোপেডিক্সে এসে যোগাযোগ করছে। মানে সেটা কি জন্মের পরে এসে করছে? জন্মের আগেও করছে। আগে যদি করে থাকে কোনো বেনিফিট পাচ্ছে? আগে এসে করার পরে ওরভাবে কোনো বেনিফিট আমরা দিতে পারছি না। ইন্টারইউটেরাইন যে অপারেশনগুলি সেগুলো এখনও বাইরের দেশে কেবল শুরু হচ্ছে, বাংলাদেশে এখনও সেভাবে আসেনি। আর তারা তখন থেকে অ্যাওয়ার হচ্ছে অ্যাটলিস্ট, যে আমাদের এই বাচ্চাটা জন্মের সাথে সাথে আমরা শিশু বিশেষজ্ঞের সাথে সাথে বা নবজাতক শিশু বিশেষজ্ঞের সাথে সাথে একজন অর্থোপেডিশিয়ান বা পেডিয়াট্রিক অর্থোপেডিশিয়ানকে অবশ্যই দেখাবো। ধন্যবাদ। ডাক্তার কায়সুর, আপনার কাছে জানতে চাই যে সিআরপি এক্ষেত্রে তো একটি রেফারেল সেন্টার, অনেকেই ডাক্তাররা পাঠায় যে তার পা বাঁকা বা হাঁটার সমস্যা, একটু ধীরে ধীরে তাকে ওই তো আমরা যেটি বলি যে মূল জায়গাতে ফিরিয়ে নিয়ে আসা। সিআরপিতে কি সরাসরি এই ধরনের রোগীরা সরাসরি যায় নাকি আসলে রেফার হয়ে আসলে যায়, চিত্রটা কি? সিআরপির ম্যানেজমেন্ট প্ল্যান তো একটু ডিফারেন্ট। জি, বেসিক্যালি দ্যাটস নট এ হসপিটাল, ইটস এ রিহ্যাব সেন্টার। সো সিআরপিতে আমি জয়েন করি 2020-তে। টিল দেন এর আগে কোনো পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জারি ওর বাচ্চাদের কোনো অপারেশন হতো না। সো এখন আমার কাছে যে পেশেন্টগুলো আসে, এরা ইউজুয়ালি আসে থ্রু ফিজিওথেরাপিস্ট, অকুপেশন থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট। তাদের কাছে মনে হচ্ছে যে না, ও বোধহয় কোনো ফিজিক্যাল ডিসএবিলিটিও আছে এগুলোর সাথে, তখন আমার কাছে আসছে। আর একদম ইনস্ট্যান্ট আগে হয়তো বা আসতো কিনা আমি জানি না, তবে 2020-এর পরে 21-এর পর থেকে আমি খেয়াল করছি যে এখন ডিরেক্ট কিছু বিকলাঙ্গ বাচ্চা আসছে এই জন্যে যে তারা, আমি বলি একটু অ্যাওয়ারনেস বেড়েছে। অ্যাওয়ারনেসটা কোন অ্যাসপেক্টে বেড়েছে, যে আগে যেমন কোনো কিছু হলে ফার্স্টে কবিরাজ, তারপরে মেবি অন্য কোনো কারো কাছে, দেন ঘুরে ঘুরে 1-1.5 বছর 2 বছর পরে চলে আসতো। বাট আমি এখন কিছু বাচ্চা পাচ্ছি যারা, আমি খুবই হ্যাপি। আমার সর্বকনিষ্ঠ বাচ্চার বয়স, আমি বাচ্চাই বলবো, তার বয়স হচ্ছে ইন্ট্রাইউটেরাইন 7 মান্থ। আপনি যেটা একটু আগে আলাপ করছিলেন যে অ্যানোমালি স্ক্যানের আছে কিনা, তো প্যারেন্টসরা এসছে অনলি আল্ট্রাসোনোর একটা স্লিপ নিয়ে, ছবিটা নিয়ে, যে আমার বেবির তো 7 মাস বয়স, মায়ের পেটে আছে এখনও, ওর তো ক্লাফ ফিট বলছে, তো ওইটা কিছু ওখানে আমাদের কাজটা হচ্ছে গিয়ে জাস্ট টু মেক দেম অ্যাসিওর যে এটার চিকিৎসা আছে।
হ্যাঁ, আদারওয়াইজ কি হয় আমাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য অনেক সময় এটা টার্মিনেশন পর্যন্তও যেতে পারে, যে একটা ডিফল্ট বেবি বাচ্চা আমরা নিয়ে আসবো কিনা, প্যারেন্টসরা অনেক সময় এটাও চিন্তা করে। আর সিআরপিতে এটার সুবিধা যেটা, যে এক ছাদের নিচে সব কিছু পেয়ে যাচ্ছে। জি, ডক্টরের সেবা, দ্যাট মিনস আমি তো আছি, অপারেশন হচ্ছে, পোস্ট অপ প্রি অপ যে রিহ্যাবিলিটেশন পার্টটা, এমন না কিন্তু যে সব বাচ্চারই অপারেশন লাগছে, সব বাচ্চার অপারেশন লাগছে না, মেবি মানে 10% এটা কি এমন পর্যায়ে আছে যেটি নিটোরও সেই সেবাটি দিতে পারছে না, এই পর্যায়ে পর্যন্ত আছে কিনা? না, নিটোর মাদার অর্গানাইজেশন। আচ্ছা, হ্যাঁ, নিটোরের সাথে সিআরপি তুলনা করা যাবে না। ওখানের এক্সটেন্সিভনেস, ওখানকার ম্যান পাওয়ার, ওখানকার লজিস্টিক সাপোর্ট সিআরপির মতো করে দিচ্ছে। আচ্ছা, কিন্তু তারপরও সেখানে একটা পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট দেয়া, পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট আপাতত সম্ভব হচ্ছে। ধন্যবাদ। ডাক্তার সালাম, আপনার কাছে জানবো যে আপনাদের এই 6 দিনের মধ্যে আবার আপনারা কিছু কিছু ক্লিনিক প্র্যাকটিস করেন আর কি, যে সোমবারে এই ক্লিনিক, মঙ্গল, আমি জানি না আসলে সেগুলো কি কি, মানে আমরা যদি শিশু অর্থোপেডিকের ক্ষেত্রে নিটোরকে আসলে দেখি, যেহেতু এটি তো একটি পূর্ণাঙ্গ অর্থোপেডিক হাসপাতাল, সেক্ষেত্রে শিশুদেরকে আপনারা কোন কোন সার্ভিস দিতে পারছেন, বা এই দিতে গিয়েও আপনাদের ক্ষেত্রেও কোনো ধরনের চ্যালেঞ্জ, সংকট কি কি আছে? যেহেতু নিটোরের কথা বললেন, সেটা শুধু পূর্ণাঙ্গ অর্থোপেডিক সেন্টার না, সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় অর্থোপেডিক হাসপাতাল। আচ্ছা, আমার ঠিক জানা নেই 1000 বেডের শুধু অর্থোপেডিক হাসপাতাল পৃথিবীতে আর কোথাও আছে কিনা। আমি অনেক দেশে কাজ করেছি, গিয়েছি, দেখি নাই। তো এটা একটা বেশ বড় সেন্টার সারা বিশ্বের জন্যই। আমাদের এখানে অনেকগুলো সাব স্পেশালিটি আছে, তার মধ্যে একটা অবশ্যই শিশু অর্থোপেডিক্স বা পিডিয়াট্রিক অর্থোপেডিক্স। যেমন আপনাদের ইনফরমেশনের জন্য বলি যে প্রতি মঙ্গলবার পিডিয়াট্রিক অর্থোপেডিক ক্লিনিক চলে। প্রতি মঙ্গলবার যে পিডিয়াট্রিক অর্থোপেডিক ক্লিনিক চলে সেটা হচ্ছে বহির্বিভাগের নিচতলায়। তো যেহেতু আমি যে ইউনিটটা কাজ করি সেইখানে গ্রেন 1 তারা এই দায়িত্বে আছে, অন্যরা এক একজন কেউ স্পাইন নিয়ে, কেউ আর্থোপ্লাস্টি নিয়ে কাজ করে। তো সেই দিনই জানা আছে রোগীরা সেভাবে আসে, বা অন্য দিন আসলেও তাদেরকে সেই দিন রেফার করা হয় এবং আমাদের মাধ্যমে তাদের চিকিৎসা হয়। এবং বেশ আনন্দের বিষয় হচ্ছে প্রতিদিন পিডিয়াট্রিক অর্থোপেডিক্সের সার্জারিগুলো হয়। শুধু যে আমরাই করছি তা না, কেননা কিছু কিছু সার্জারি বা কিছু কিছু ম্যানেজমেন্ট আছে এটা প্রত্যেকটা ইউনিটি করতে পারে, 12টা ইউনিটি করতে পারে, হয়তো একটু বেশি স্পেশালাইজডগুলো আমাদের কাছে আসে। তাহলে ওইখানে আসলে কোনো দিন যদি কোনো রোগী বহির্বিভাগ বা ইমার্জেন্সিতে চলে যায়, আমি যখন এখানকার ছাত্র, আজকে থেকে 20-21 বছর আগের গল্প বলি, 25 বছর আগের কথা বলি, তখন আমি অবাক হয়ে দেখলাম তখন আসলে এই বিভাজনগুলো ছিল না। তো তখন অবাক হয়ে দেখলাম যে কমপক্ষে যদি আমরা শিশুদের 18 বছর পর্যন্ত শিশুর বয়স ধরি, কমপক্ষে 20% আউটডোর রোগী হচ্ছে শিশু অর্থোপেডিক্সের। আমরা যে ইমার্জেন্সিতে কাজ করতাম সেখানেও কমপক্ষে 20% আঘাতজনিত নিয়ে, খেলতে গিয়ে 15 বছরের ছেলে যে কারখানায় কাজ করে আঙুল সেলাই মেশিনে ঢুকে গেছে, এগুলো নিয়ে আসে। কিন্তু এইভাবে ওইখানে এইভাবে ছিল না। পরবর্তীতে বিভিন্ন কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে এটাকে আস্তে আস্তে ডেভেলপ করেছেন। ডেভেলপ করতে করতে এখন তো নিটোরে প্রত্যেকটা সাবজেক্ট, স্পাইন বলেন, পিডিয়াট্রিক অর্থোপেডিক্স বলেন, অর্থোপেডিক অনকোলজি, ক্যান্সার জাতীয় সমস্যাগুলো বলেন, এগুলো নিয়ে বিভিন্ন বিভাগ আছে এবং বিভিন্ন দিন তারা কাজ করছে। স্পেশালাইজ ক্লিনিক আপনি যেটা বললেন সেটা আছে এখন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার আশফাক, আপনার কাছে জানবো যে প্রশ্ন আসতেই পারে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে আপনাদের প্রয়োজনীয়তা আসলে কি, সেটি একটু পরিষ্কার করবেন। শিশু অর্থোপেডিক্সের যদি ওভাবে যান তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি আসলে একটি সুপার স্পেশালাইজড হসপিটাল এবং এখানে আসলে আরও অন্যান্য শিশু অর্থোপেডিক্স ব্যতীত অন্যান্য অনেক কাজও হচ্ছে, যেমন ঠোঁট কাটা, তালু কাটার বিশেষ হসপিটাল। সেটি তো প্লাস্টিক সার্জনরা হয়তো করে ফেলছেন, সেটি কি আপনারাও করছেন কিনা? না, ওটা প্লাস্টিক সার্জনরাই করছেন। আমাদের পক্ষ থেকে ওখানে এখনও ওভাবে পরিপূর্ণভাবে শিশু অর্থোপেডিক্সের আলাদা বিভাগ চালু হয়নি। আচ্ছা, কিন্তু অর্থোপেডিক্সের রিলেটেড, বার্ন রিলেটেড, পোড়া রিলেটেড বা পড়ে যাওয়া রিলেটেড কোনো কেস অথবা বাইরে করা কোনো শিশুর অর্থোপেডিক সার্জারি হয়েছে
যেমন কিছুক্ষণ আগে আপনি কথা বলেছিলেন সংক্রমণের ব্যাপারে। জি, বিভিন্ন হাড় যখন ভেঙে যায় বাচ্চাদের, প্রথমত এখনও গ্রামের দেশে বা আমাদের দেশে এখনও অনেকের টেন্ডেন্সি থাকে যে কবিরাজের কাছে চলে যাওয়া। সে কবিরাজের কাছে চলে যাওয়ার পরে তারা যেভাবে টাইট করে বেঁধে রাখে এবং বিভিন্ন গাছের পাতা বা অন্যান্য কিছু কেমিক্যালস ইউজ করে, ওর জন্য তাদের স্কিনটা একদম পুড়ে যায়। সেক্ষেত্রে ওখানে আমি অলরেডি অনেকগুলি কেস ডিল করতে হয়েছে, একদম মানে হাড় সহ পচে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। অথবা শুধুমাত্র বেঁধে রাখার কারণে রক্ত চলাচল বিঘ্নিত হয়ে চামড়া পচে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। তো সেখানে বার্ন ইনস্টিটিউট যেটা আছে, সেখানে তারা সুন্দরভাবে বিভিন্ন রকম স্কিন গ্রাফটিং বা ফ্ল্যাপ সার্জারি করে সেটা কভার আপ করছে। আর ভিতরে যে বোনসের ব্যাপারটা সেটা আমি দেখে দিচ্ছি। আচ্ছা, একটা বিষয় বলে রাখা উচিত, একেবারে পোড়ার সাথে সরাসরি কোনো সম্পর্ক কি আসলে আছে? হ্যাঁ, পুড়ে যাওয়াও আছে। পুড়ে যাওয়ার সাথে বার্নে যেটা হয়, সেটা যদি ইলেকট্রিক্যাল বার্ন হয়, মানে হাড় বেঁকে টেকে যায়, অনেক হাড় সময় বেঁকে যায়, হাড় এক্সপোজ হয়ে যায়, মানে বোনসটা বের হয়ে আসে, চামড়া মাংস সব কিছু খসে পড়ে হাড্ডি বের হয়ে আসে। সেক্ষেত্রে অনেক সময় আমাদেরকে অ্যাম্পুটেশন বা কেটে ফেলার মতো অবস্থা সৃষ্টিও হতে পারে। কিন্তু যদি হাড় ভালো থাকে, তখন আমরা হাড়টাকে ওই অবস্থাতে ইলেকট্রিক শক অথবা বিশেষ করে মানে বিদ্যুতায়িত যে পুড়ে যাওয়াটা, সেক্ষেত্রে অনেক বেশি যখন কন্ট্রাকশন হয় তখন বোনস ভেঙে যেতে পারে। তখন সময়ে মানে বোনসের পার্টটা শুধু আমি করে দিচ্ছি এবং বাকি পার্টটা প্লাস্টিক সার্জারি সুন্দরভাবে করে দিচ্ছে। একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কিছু কিছু বাচ্চাদের হাড়ের ভাঙা শুধুমাত্র সুন্দর করে ট্র্যাকশন দিয়ে টেনে সমান করে প্লাস্টার দিয়ে রাখলেই চলে। কিন্তু কিছু কিছু জায়গায় বিভিন্ন বোন সেটার্সরা এটাকে বিভিন্নভাবে মানে অপারেশন করার মতো চেষ্টা করে, বিভিন্ন কাঠি দিয়ে রড দিয়ে চেষ্টা করে, অথবা কিছু কিছু জায়গায় কিছু কিছু হাড়ের অপারেশন নাই, প্রয়োজন নাই, যেটা রিমডেল পাওয়ার বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি থাকে, ওখানে অপারেশন করে এবং সেক্ষেত্রে অস্টিওমাইলাইটিস বা যেটা সংক্রমণ সৃষ্টি হয়, সেই সংক্রমণ সৃষ্টি হওয়ার ফসল হিসাবে ভিতরে হাড্ডি পচে যেতে থাকে। হাড্ডি যখন পচতে থাকে, ভিতর থেকে পাস ফর্মেশন হয়, সেটা স্কিন থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, তখন স্কিনও স্লাফ আউট হয়ে যায়। সেসব ক্ষেত্রে আমরা এই কমপ্লিকেটেড কেসগুলা আমি বার্নে পাচ্ছি এবং সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ সংক্রমণটাকে সরিয়ে দিয়ে পরিষ্কার করে দেন হাড্ডিটার একটা ব্যবস্থা করে সমানভাবে রাখার মতো ব্যবস্থা করে জোড়া দিয়ে, বা বাইরের থেকে আমরা এক্সিস বলি, বাইরের থেকে কিছু রড দিয়ে আমরা এটাকে ধরে রাখি এবং ওই অবস্থাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জনরা উপর থেকে মাংস চামড়া অন্যখান থেকে এনে ওই হাড্ডির উপরে র্যাপিং করার মতো বলে, মানে যেটার জন্য অন্য কোনো সেন্টারে আবার যাওয়ার ঝামেলাটা থাকছে না। জি, ধন্যবাদ। ডাক্তার কায়সুর, আপনার কাছে জানবো যে আঘাতজনিত সমস্যার ক্ষেত্রে সিআরপিতে রোগী যাওয়ার প্রবণতা বেশি কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে যে এদের রিকভারটা আসলে হতে অনেক বেশি সময় লাগে কিনা বা কেমন আসলে হয়? আমি জিনিসটাকে এইভাবে করব যে আমাদের সিআরপিতে ইমার্জেন্সি সার্ভিস নেই, তবে হ্যাঁ, আঘাতজনিত রোগীরা আসছে, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হয়তো বা অন্য কোনো সেন্টারে হয়েছে, নাও পেশেন্ট যখন সেটেল, তার রিহ্যাবিলিটেশন পার্টটুকু বা একদম ইমিডিয়েট ইমার্জেন্সি যেটা, সেটা সে অন্য জায়গা থেকে করে এসছে সেকেন্ডারি প্রসিডিউরগুলোর জন্য। সেটা ডক্টর আশফাক যেটা বলছিলেন যে ফিক্সেশন হতে পারে, কন্ট্রাকচার যেগুলো নিয়ে আসে সেগুলো রিলিজ হতে পারে। এবং আমি বলি সবসময় যে এই যে ট্রমার একটা ছোট অংশ হচ্ছে গিয়ে ইমিডিয়েট ম্যানেজমেন্টটা, ট্রমার একটা বিশাল অংশ কিন্তু রিহ্যাবিলিটেশন। এই রিহ্যাবিলিটেশন পার্টটা তখন ওরা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছে। এটা তো সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়, যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রেই আমরা রিহ্যাবিলিটেশনটা, নিটোর যে নামটা, এই আর্টটা কিন্তু স্ট্যান্ডস ফর রিহ্যাবিলিটেশন, যেটি আসলে পূর্ণাঙ্গভাবে নাই আর কি এখানে। আসলে নাইতা না আছে, কিন্তু সিআরপিতে মনে আরো ভালো আছে, বা বাংলাদেশের সেরা রিহ্যাবিলিটেশন সিআরপিতে আছে, এটাই মানতে হবে। ডাক্তার সালাম, আমি দুটো প্রশ্ন আপনার সঙ্গে একসাথে করতে চাই। একটি হচ্ছে যে এই কতজন সংখ্যায় শিশু অর্থোপেডিশিয়ান তৈরি আসলে হলো, মানে এটা কতটা ধীরগতি, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই ধরনের রোগের ক্ষেত্রে, অন্য রোগের ক্ষেত্রে যেমন আমি ওষুধ খেতে দিলেন, রোগী হয়তো ভালো হয়ে গেল, অল্প সময়ে রেসপন্স করলো আর কি, এটি আসলে কতটা বিলম্বিত ট্রিটমেন্ট বা কত ধীরগতি, কত ধৈর্যের পরীক্ষা আসলে রোগীদেরকে দিতে হয়? জেনারেল অর্থোপেডিক সার্জন যারা আছেন তারা তো শিশু অর্থোপেডিক্সের অনেক অংশই কভার করেন এবং চিকিৎসা করেন, কিন্তু যদি সেইভাবে বলেন যে শুধু শিশু অর্থোপেডিক্স
এইরকম হয়তো শুধুই করে শিশু অর্থোপেডিক্স, আর কিছু করে না, 5 জন বেশি হবে না। কিন্তু মেইনলি জেনারেল অর্থোপেডিক্সের বাইরে শিশু অর্থোপেডিক্স করেন সংখ্যাটা বাংলাদেশে 30-এর কম না। আমি সঠিক হিসেবে আপনাকে বলতে পারছি। এটা কি কোনো কোর্সের মাধ্যমে কি আলাদা শিশু অর্থোপেডিশিয়ান তৈরি হচ্ছে আছে বাংলাদেশে? জিনিসটা হলো যে একটা গল্প দিয়ে শুরু করি। আমি যখন ছাত্র 2001, 2, 3 বা যে সময় হোক, আমাদের শিক্ষক বাংলাদেশের অন্যতম সেরা অর্থোপেডিক সার্জন প্রফেসর আর কুইরে আমাদের ক্লাসে একদিন বললেন যে তোমরা তো সবাই অর্থোপেডিক সার্জন হবা, তোমাদের সবাইকেই আঘাতজনিত ট্রমা নিয়ে কাজ করতে হবে হাড় ভেঙে গেলে। কিন্তু আমি চাই তোমরা এক একজন এক একটা সাব স্পেশালিটি নিয়ে কাজ করো। কেউ স্পাইন করো, সাথে ট্রমাটা করো। কেউ আর্থোপ্লাস্টি করো, আর্থোস্কোপি করো, সাথে ট্রমা করো। সেরকম আমার মনে কথাটা খুব ধরেছিল। আমি পিডিয়াট্রিক অর্থোপেডিক্সটা বেছে নিয়েছিলাম। আমি এখন শুধুই পিডিয়াট্রিক অর্থোপেডিক্স করি। পিডিয়াট্রিক অর্থোপেডিক্সে আমাদের যে সোসাইটিটা আছে, পিডিয়াট্রিক অর্থোপেডিক্স সোসাইটি অফ বাংলাদেশ, সেটা নিয়ে কাজ করে এবং আমাদের প্রায় 6 জন দীর্ঘমেয়াদের 1 বছর করে পৃথিবীর বিভিন্ন দেশে, কোরিয়া, ইন্ডিয়া, এইসব দেশে কাজ করে এসছে। স্বল্পমেয়াদী ট্রেনিং বিভিন্ন দেশে, সেটা ইন্ডিয়াতে, কোরিয়াতে, জাপানে বা আমেরিকায় নেয়া আমাদের মধ্যে কমপক্ষে 20 জন বা 25 জন আছেন যারা 1 মাস, 15 দিন, 20 দিন করে নিয়েছেন বিভিন্ন সময়ে। সুতরাং একটা বেশ বড় সংখ্যক, আপনার প্রশ্নের উত্তরটা বলবো যে কমপক্ষে 30 বা তার থেকে বেশি সংখ্যক অর্থোপেডিক সার্জন আছেন যারা শিশু অর্থোপেডিক্সটাকে তাদের ট্রমার বাইরে প্রধান, সংখ্যাটা 50 হতে পারে, আচ্ছা, প্রধান হিসেবে তারা নিয়েছেন। কোর্সের কথা যা বলেছেন, আলাদাভাবে ডিগ্রি বলতে পৃথিবীতেই আসলে কোথাও এখনো নাই। ও আচ্ছা, বাংলাদেশেও নাই। আমেরিকা বা ইন্ডিয়া বা এইসব দেশেও যেটা হচ্ছে যে একজন অর্থোপেডিক্সে একটা ডিগ্রি করবেন, সেটা ডিপ্লোমা হতে পারে, মাস্টার্স হতে পারে, তারপরে গিয়ে সে এই বিশেষ সাবজেক্টটাতে আরও 1 বছর ফেলোশিপ করবেন। কিন্তু এটার উপরে বাংলাদেশে যারা অর্থোপেডিক্স বা অর্থোপেডিক সার্জন যারা তৈরি হচ্ছেন, তাদের শিশুদের ক্ষেত্রে আগ্রহ কেমন বাড়ছে? ঠিক আগের থেকে বেশি? বেশ অনেক। আমি যে ইউনিটে কাজ করি, 16 জন 17 জন অর্থোপেডিক সার্জন আছে। এরা প্রায় সবাই পিডিয়াট্রিক অর্থোপেডিক্স, যেহেতু ওই ইউনিটে বেশি হয়, ওরা অন্য কিছুর বাইরে এগুলো নিয়েও কাজ করে এবং তারা বেশ ভালো কাজ করছে। এইভাবে ঢাকা মেডিকেলে একটা বড় বিভাগ আছে, ময়মনসিংহ মেডিকেলে একটা বিভাগ আছে, সিআরপি, আশফাক আছে বলে এই ধরনের কাজগুলো বার্ন ইনস্টিটিউটে হচ্ছে, মিটফোর্ডে আছে আমাদের সোসাইটির সেক্রেটারি কাজী শহীদুল আলম, সেখানে কাজ হচ্ছে। সারা দেশে কাজগুলো শুরু হয়েছে। মানে বিভাগীয় পর্যায়ে কি আপনি, আমরা তো পুরনো মেডিকেল কলেজের কথা বারবার বলি, সেই জায়গাগুলোতে কি আসলে শিশু অর্থোপেডিশিয়ান সব জায়গায় আছে? 5টা মেডিকেল কলেজে অ্যাটলিস্ট অ্যাসোসিয়েট প্রফেসরের পোস্ট আছে, যে এখানে একটা ডিপার্টমেন্ট বানানো সম্ভব। অ্যাসোসিয়েট প্রফেসর পিডিয়াট্রিক অর্থোপেডিক্স 5টা মেডিকেল কলেজে আছে, মেডিকেল কলেজ এবং বড় হাসপাতাল নিটোর সহ। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলের পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন আছে সম্ভবত 10 বা 12টা মেডিকেল কলেজে। সুতরাং সরকারিভাবেই যদি বলেন, তাহলে আমি বলবো যে 12-14টা মেডিকেল কলেজ হাসপাতালে, সরকারি এবং স্পেশালাইজড হাসপাতাল লাইক নিটোর অর সিআরপি অর ধরেন বার্ন ইনস্টিটিউট, এখানে কিন্তু এগুলো নিয়ে কাজ চলছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আলোচনায়। ডাক্তার আশফাক, আপনার কাছে জানতে চাই, যেহেতু এটি অপ্রতুল, বিভাগগুলো কম তৈরি হয়েছে বাংলাদেশে, আপনাদের যে সোসাইটি আছে, আপনারা ওই যে আমরা যেমন বলি আউটরিচ প্রোগ্রামের কথা, মানে এই শব্দটা আসলে আমরা বেশি শুনি, সেই পদ্ধতিতে কতভাবে আপনারা রোগীর নাগালের কাছে যাওয়ার চেষ্টা করেন বা কি কি কাজ আসলে বছরব্যাপী করেন? সুন্দর প্রশ্ন করেছেন। এই সম্বন্ধে স্যার ইবনে সালাম স্যার অনেক সুন্দর করে গুছিয়ে বলতে পারবেন, তাও আমি বলছি। প্রথমত পেডিয়াট্রিক অর্থোপেডিক্সটা আমি স্যারের মাধ্যমেই জানতে পারি এবং শুরু করি, এবং এরপরে অনেকে আস্তে আস্তে আসতে থাকে। আমার কিছু বড় সিনিয়র কলিগরাও পেডিয়াট্রিক অর্থোপেডিক্সে ছিলেন। তো আপনি যেটা বললেন যে আউটরিচ, সেটা হচ্ছে স্যারের কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসে যে মানে এখানে এরকম বাচ্চারা আছে যে হাঁটতে পারছে না সেরিব্রাল পলসিজনিত কারণে বা অন্যান্য জন্মগত ত্রুটির কারণে। তো স্যার সেগুলো সবগুলাই সর্ট আউট করে রাখেন স্যার, এবং ফোন নাম্বার নিয়ে রাখেন এবং ওদেরকে একসাথে একটা গ্রুপে রাখেন যে আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি। সেক্ষেত্রে ওনার মাধ্যমে যারা আমরা ট্রেন্ড আপ হয়েছি,
তাদেরকে উনি বিভিন্ন জায়গায় জায়গায় জেলায় জেলায় উনি তখন পাঠিয়ে দেন। প্রথমত উনি নিজের তত্ত্বাবধানে আমাদেরকে নিয়ে যান এবং আমরা ওখানে যেসব বাচ্চাদের যেভাবে ম্যানেজমেন্ট করা দরকার, ফিজিওথেরাপি অথবা যাদেরকে সিআরপিতে পাঠানো দরকার কাইসোরাবির কাছে পাঠিয়ে দিচ্ছেন, বা ওখানে যেসব ম্যানেজ করা যায় সেসব সম্বন্ধে সম্পূর্ণ একটা আইডিয়া নেন কী করা যাবে, বা ছবি পাঠানোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ছবির মাধ্যমে আমরা দেখে নিই কী করা যাবে। এরপর স্যারই সর্ট আউট করে আমাদের যাদেরকে তৈরি করেছেন তাদেরকে বিভিন্ন জায়গায় জায়গায় রিমোট এরিয়াতে, ময়মনসিংহে, সিলেটে অথবা বিভিন্ন জীবন তৈরির মাধ্যমে যেসব বরিশালে একটা জায়গাতে যেখানে রিমোট এরিয়াতে কোথাও কোনো ডাক্তার পায় না, কিন্তু একই রকম অনেকগুলি বাচ্চারা, মানে বলবো যে মোর দেন 100, আমরা মোর দেন 100 পর্যন্ত দেখেছি বিভিন্ন রকম বাচ্চাদের, এবং সর্ট আউট করে চিকিৎসা কিছু করেছি স্যারের তত্ত্বাবধানে। এবং যেসব চিকিৎসার জন্য যা যা প্রয়োজন পড়ে সেগুলো আমরা একটা লিস্ট করে দিই, এবং ওখান থেকে আমরা সম্পূর্ণ বিনা পয়সায় বিনা খরচে আমরা ওখানে গিয়ে এক দিনে 15 থেকে 16টা অপারেশনও করে দিয়ে আসছি। আর টোটালি 3টা জায়গাতে যদি হিসাব করি তাহলে একসাথেই 110টার বেশি অপারেশন একদিনে হয়েছে, যেটা আমি জানি না যে পৃথিবীতে কোথাও এরকম হয়েছে কি না, এবং উইদাউট এনি কস্ট। একটা কথা এটার সাথে আমি আশা করব স্যার ইবনে সালাম স্যার আরো কিছু অ্যাড করবেন। আমি একটু যোগ করে দিই। সোসাইটির কর্মকাণ্ড হিসেবে যদি আমরা করি, আমরা এখান থেকে 3 বছর 4 বছর আগের কথা যদি চিন্তা করি, ওই সময় আমরা চিন্তা করলাম যে না, আমাদের শুধু পেরিফেরিতে আমাদের যে ডাক্তার সাহেবরা আছেন, অর্থোপেডিক সার্জন, তাদেরকে নিয়ে একটু বসা যায় কিনা, যে আমাদেরটা জানানো কি করলে কি হবে সেটা। তো ওই সময়টায় আমরা শুধু সিএমই অ্যারেঞ্জ করতাম। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে সরাসরি সেবায় অংশ নিতেন না সেভাবে পেরিফেরিতে। ইনিশিয়ালি 4-5 বছর আগের কথা যদি চিন্তা করি, আমরা যেতাম, গিয়ে হয়তো বা সিএমই করে দেন আবার ফেরত আসতাম। পরবর্তীতে স্যারের নির্দেশনায় আমরা সিএমইর সাথে ওখানে একটা হেলথ ক্যাম্প করা শুরু করলাম, যেখানে আউটপেশেন্টে আমরা কিছু পেশেন্ট স্ক্রিনিং করব। স্ক্রিনিং করে আমরা ওখানকার যে সার্জনরা আছে তাদেরকে নিয়ে এই অপারেশনগুলো করব। আচ্ছা, সো দ্যাট তারা যেন এটাতে সে দেখতে পেল না, সে একদম হ্যান্ডস অন সার্ভিসটা যেন সে নিতে পারে, এবং সে যেন ওখান থেকে আরেকটু হলেও নিজেকে ইমপ্রুভ করতে পারে। এবং একদম লাস্ট হিসেবে যেটা আমরা এখন লাইভ সার্জিক্যাল ডেমনস্ট্রেশন, আমরা ওই সেন্টারে গিয়ে আছে না যে অপারেটিভ এনভায়রনমেন্টে আমরা চাইলেই 15-20 জনকে একসাথে অপারেশন থিয়েটারে অ্যাডমিট করতে পারছি না বা অ্যালাউ করতে পারছি না। সো আমরা যেটা করলাম যে আমরা লোকাল ম্যান পাওয়ার বা লোকাল যারা অর্থোপেডিক সার্জন আছে, আমরা লাইভ সার্জিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে কনফারেন্স রুমে বাকি সবাই দেখছে, শিখছে, এবং সরাসরি প্রশ্ন উত্তর পর্বও চলছে, একই সাথে অপারেশনও চলছে। সো আমরা চেষ্টা করছি যে আমাদের যে টেকনিকগুলো বা যে কাজগুলো হয় সেগুলো যাতে পেরিফেরি পর্যন্ত খুব ইজিলি পৌঁছানো যায়। মানে সিএম এর মাধ্যমে তো আপনি হয়তো জ্ঞান দিয়ে আসতেছেন, কিন্তু সেই তো আসলে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। ধন্যবাদ। আমাদের একেবারে শেষ প্রান্তে আমি ডাক্তার সালাম আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেমন কোয়েরি স্যারের কাছ থেকে কোনো একটি বক্তব্যে বা কোনোভাবে আপনি স্বপ্রণোদিত হয়ে এখানে এসছেন, এরপরে এই যে আপনার সতীর্থ বা সহকর্মী অনেকে আসলে তৈরি হচ্ছে, আপনি কোন জায়গায় আসলে রেখে যেতে চান বা কি স্বপ্ন দেখেন শিশু অর্থোপেডিক সমস্যার সমাধান করবার ক্ষেত্রে? স্বপ্ন অনেক বড় স্বপ্ন। আমার যতদিন আয়ু বিধাতা রেখেছেন ততদিন আমি এই সাবজেক্ট নিয়ে কাজ করতে চাই। এটা আমার সৌভাগ্য যে কিছু ব্রাইট ইয়াং সার্জনস এই সাবজেক্টে যুক্ত হয়েছেন। স্যার যেমন আমাকে পথ দেখিয়েছেন, এবং স্যার বা আমার পথ ধরেই হয়তো এরপরে এইরকম খুব ব্রাইট ছেলেগুলো আরও অনেকে আছে। আমি দুজনকে সাথে এনেছি, সারা দেশে অনেক আছে। আমরা জানেন যে আমি যদি নিটোরের কথা বলি, যেখানে আমি কাজ করি সেখানে আমার সাথে 16-17 জন কাজ করে। আমি দুপুরের পরে আমার যে প্রাইভেট লেভেলে কাজ করি সেইখানে আমরা 16 জন অর্থোপেডিক সার্জন একসাথে কাজ করি। কীভাবে? যে যার যার প্র্যাকটিস যার যার মতো করছে, কিন্তু অপারেশনগুলো আমরা একসাথে করছি। তাতে করে হচ্ছে কি যে যেই সেন্টারে করি তারা এই জাতীয় সুযোগগুলোও বেশি করে রেখেছে। বাচ্চাদের অ্যানেস্থেশিয়া যারা দিবেন তাদেরও সেরকম স্পেশাল এক্সপোজার আছে, এবং অপারেশন থিয়েটারে যে যন্ত্রপাতি, যে ম্যানেজমেন্ট লাগে, যে স্টাফদের সাপোর্ট লাগে সেটাও সেখানে আছে। আচ্ছা, তাতে করে আমি যেমন আমি হেলথ অ্যান্ড হোপের কথা বলছেন, আমরা প্রাইভেটে করি, সেখানেই বেশি করি, অন্যান্য জায়গায় করি। সেখানে কিন্তু আমরা যেদিন ওটি করি
সেদিন কিন্তু আপনারা সবাইকে রাখার 16 জনের চেষ্টা মধ্যে করেন। আমরা 10-12 জন একসাথে থাকি। আচ্ছা। 3 জন মিলে এই অপারেশন হচ্ছে, 3 জন মিলে হয়তো 2টো বা 3টা অপারেশন থিয়েটারে দুপুর থেকে রাত পর্যন্ত একটানা 6টা 7টা 8টা কেস হচ্ছে। তাতে করে হচ্ছে কি আমরা একে অন্যের সাহায্য যেমন পাচ্ছি, স্পেশালাইজ সাহায্য, আবার নতুন যারা আমাদের মধ্যে আমার থেকে 10, 15, 20 বছরের জুনিয়ররাও তো আছে, তারা এসে তা কাজগুলো শিখছে। আমি ছোট একটি বিষয় শুধু জানতে চাই, আপনারা যেমন বিনামূল্যে অনেক প্রত্যন্ত অঞ্চলে গিয়েও সেবা দিচ্ছেন, মানে কারো যদি এমন হয় যে তার আসলেই চিকিৎসা চালিয়ে নিয়ে যাওয়ার সুযোগ নেই কিন্তু আপনাদের কাছে এসে সেবাটি নিতে চাইছে, সেটিও আসলে আপনারা সম্ভব, খুব সম্ভব। আমরা ঢাকাতেও যেমন করি, আমাদের এই আগামী বৈশাখের দিনে কিন্তু আমরা একটা হেলথ ক্যাম্প করব, ফ্রি হেলথ ক্যাম্প। জি। চিকিৎসকরা কোনো, সার্জনরা কোনো টাকা নেবেন না, যারা অ্যানেস্থেসিয়া দিবেন টাকা নেবেন না, যেই শিশু রোগ বিশেষজ্ঞ এই রোগীদের দেখবেন উনিও নেবেন না, হাসপাতাল তার চার্জ 1/3 বা হাফের মতো নেবে। জি। সম্ভব, সারা দেশেও করছি আমরা, সেন্ট্রালিও করছি। আমরা অনুষ্ঠানের শুরুতে যেমন বলছিলাম যে বাংলাদেশে শিশুদের অর্থোপেডিক সমস্যা এটি নিয়ে আলোচনা কম হয়, যদিও এটি অনেক জটিল আকার ধারণ করছে, রোগীর সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে, কিন্তু আমাদের স্টুডিওতে যারা এসছেন তারা আসলে এক অর্থে বলা যায় যে প্রথম সারির যোদ্ধা, যারা এই সেবাটিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আমরা স্বপ্ন দেখি যে যত মানুষ বা যত চিকিৎসকরা আরও নতুন করে যুক্ত হচ্ছে, তারা যখন সত্যিকার অর্থে পূর্ণ অর্থোপেডিক সার্জন হয়ে উঠবেন, এখনকার যারা শিক্ষার্থী আছেন, তখন হয়তো এই সেবাটি আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দেওয়া সম্ভব। তবে সবার আগে প্রয়োজন রোগীদের বা ওই পরিবারের সচেতনতা। কোনো ধরনের সংকট তৈরি হলে তারা যেন যার কাছে না গিয়ে অন্তত আমাদের দেশের শিশু অর্থোপেডিক সার্জনদের কাছে চলে আসেন প্রথম দফাতেই। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।